মোহন, আমন্ত্রণ আপনাকে একাত্তর জানালে এবং এই জার্নালে আসার আগে 11টা সংবাদ সংযোগে আপনার একটা প্রতিবেদন দেখছিলাম এবং যত ধরনের আসলে মন খারাপের চিত্র থাকতে পারে সবটাই আসলে আপনার ফ্রেমে আমরা দেখেছি। এখানে নিম্নাঞ্চল পানিবন্দী হওয়ার খবর আমরা যেমন পেয়েছি, এখানে নানামুখী জটিলতার কথা এবং আপনি যত গভীরে যাচ্ছিলেন তত বড় বড় সংকট এখানে এসছে। প্রথম কথা হচ্ছে, এখন পর্যন্ত বন্যা বা এই প্লাবনের কি খবর আছে, সবশেষ আপডেটটা জানাবেন এবং আপনার ইনভেস্টিগেশন আসলে কি বললে যে কি কারণে আসলে ভোগান্তিটা এবার এত বেশি হলো। রাকিব, আপনাকে ধন্যবাদ। শুরুতেই বলি যে কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে যে 3টি জেলা এবং বৃহত্তর চট্টগ্রাম প্লাবিত হয়েছে, প্রচুর মানুষ আসলে ভোগান্তির মধ্যে পড়েছে। আজকে আমরা গিয়েছিলাম কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী নতুন যে উপজেলা হয়েছে, সেখানে আমরা দেখছিলাম যে মানুষের মধ্যে যে ভোগান্তি, বিশেষ করে এখন তো আসলে প্রায় 5-6 দিন কেটে গেল, কিন্তু ত্রাণ পর্যাপ্ত আসলে তারা পাচ্ছেন না। ফলে তারা বলছেন যে পানির জন্য তারা আটকা পড়ছেন, তাদের মধ্যে খাবারের সংকট রয়েছে, ওষুধের সংকট রয়েছে, মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আসলে যাচ্ছেন। এবং আপনি জানতে চেয়েছেন যে আসলে এটার কারণটা কি। আমরা জেলা প্রশাসক সহ আমরা পানি উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এবছরের যে গত 7 দিন বা 6 দিন যে বৃষ্টি হলো, সেটি অন্য বছরের তুলনায় দ্বিগুণ, মানে তারা যে ধারণ ক্ষমতা রাখতে পারে খালগুলো বা নদীগুলো, তার চেয়ে প্রায় দ্বিগুণের মতো বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি খাল এবং নদীগুলো ভরাট হয়ে গিয়েছে দীর্ঘদিন, সেগুলো আসলে করা হয় না, সংস্কার করা হয় না কিংবা খনন করা হয় না। স্লুইস গেটগুলো যেগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত পড়ে রয়েছে। এবং আরেকটি বড় জিনিস আমরাও দেখেছি, সেগুলো পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হয়নি। আপনি জানেন যে সমুদ্র তীরবর্তী এবং এটা নদী তীরবর্তী এলাকা, ফলে ফসল ফলানোর জন্য বাঁধ দেওয়া হয়, কিন্তু এই এলাকাগুলোর আশেপাশে যে বাঁধগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ অপরিকল্পিত। ফলে বৃষ্টির পরে যে পানিটা জমছে, সেই পানিটা যে বের হয়ে সমুদ্রে, নদীর মাধ্যমে সমুদ্রে যাবে, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে কিন্তু পানি জলাবদ্ধতা হয়ে যাচ্ছে, পানি আটকে যাচ্ছে এবং বন্যা সৃষ্টি হচ্ছে এবং মানুষ ঘরবাড়ির মধ্যে আটকে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি যে এই কক্সবাজার জেলায় প্রায় 660-এরও অধিক আপনার শেল্টার হাউস বা আশ্রয় কেন্দ্র যদি আমরা বলি, তা খুলেছিল আপনার প্রশাসন। কিন্তু আমরা আজকে জেলা প্রশাসকের সাথে কথা বলে এবং নিজেরাও খুঁজে দেখলাম, মাত্র 25 থেকে 26টি আশ্রয় কেন্দ্রে হচ্ছে আপনার যারা বন্যা দুর্গস্ত রয়েছেন তারা সেখানে বসে জন্য বা আশ্রয়ের জন্য গিয়েছেন। আর ম্যাক্সিমাম প্রায় 600-এরও অধিক আশ্রয় কেন্দ্র ফাঁকাই পড়ে রয়েছে। এইটা একটা বড় সংকট। আমরা ভোগান্তির মধ্যে যারা পড়েছেন, বিশেষ করে বাড়িতে আটকা, তাদের সাথে কথা বলছিলাম, তারা কেন যাননি। তারা বলছেন যে প্রশাসনের থেকে তারা সেই উদ্যোগটা আসলে পাননি এবং তাদের মধ্যে এক ধরনের ভয় আছে যে সেখানে যাবেন, সেখানেও আসলে থাকার সমস্যা রয়েছে, খাবারের সমস্যা রয়েছে এবং অনেক মানুষ একসাথে থাকবেন, বিভিন্ন ধরনের সমস্যা তারা পড়তে পারেন। ফলে তারা তাদের ঘরটিকেই নিরাপদ মনে করছেন। আরেকটি সমস্যা মনে করছেন যে ঘর ছেড়ে আসলে যাবেন, সেখানে চোরের উপদ্রব হতে পারে বা ডাকাতের উপদ্রব হতে পারে। এই ধরনের সমস্যার জন্য তারা নিজের ঘর ছাড়তে চায়নি এবং এর ফলে কিন্তু আমরা অনেককে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে বা মারা গিয়েছে বলে কিন্তু আমরা জেনেছি। ফলে এই সংকটগুলো যে সৃষ্টি হয়েছে, সেগুলো আমি বলবো একদিনে সৃষ্টি হয়নি, সেটা দীর্ঘদিনেই আসলে সৃষ্টি হয়েছে। এবং এখানে একটা বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বন্যা হতে পারে, সেটা কিন্তু আগামী একটা পূর্বাভাস ছিল। জেলা প্রশাসনের সাথে কিন্তু কথা বলেছেন যারা জেলা প্রশাসনে বিভিন্ন কমিটিতে থাকে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনার একটা কমিটি রয়েছে প্রত্যেকটা জেলায়। সেই জেলায় যারা ছিলেন এই কক্সবাজার সহ বান্দরবান বা আশেপাশের, তারা কিন্তু বলছিলেন যে তারা অগ্রিমভাবে যে প্রশাসনকে জানিয়েছে এই ধরনের একটা ভোগান্তি আসতে পারে বা দুর্যোগ আসতে পারে। অনেকগুলো তথ্য তো জানিয়ে দিলেন। এই ফাঁকে একটা বিষয় একটু যুক্ত করবেন। আমরা জানি এই দুর্যোগে প্রথম আঘাতটা এসেছিল রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে 5 জন নিহত হয়েছিলেন। রোহিঙ্গা ক্যাম্পগুলোর কি অবস্থা আছে একটু বলবেন আমাদেরকে। আচ্ছা, উখিয়াতে আমাদের কুতুপালংয়ে যে রোহিঙ্গা ক্যাম্প যেটা রয়েছে, সেখানে গত 2 দিন আগে বা 3 দিন আগে আপনার ভবন ধসে বা ভূমিধসে 5 জন মারা যায়। ঠিক তার একদিন আগে কিন্তু 8 জন মারা যায় এবং যেদিন 5 জন মারা যায়, সে 5 জনই কিন্তু শিক্ষার্থী ছিল, শিশু ছিল। এবং সেইখানে মূলত যে সমস্যাটা হয়েছে, আপনি জানেন যে এটা পাহাড় অধ্যুষিত এলাকা এবং পাহাড় কেটে কেটে সেখানে ঘরবাড়ি করা হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ সেখানে পাহাড় কাটছেন। এবং সেটা জেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন যারা রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে কোনোভাবেই পাহাড় কেটে কোনো বসবাসের জায়গা করা যাবে না, কিন্তু সেটা অমান্য করা হচ্ছে। এবং রোহিঙ্গাদেরকে রাখার জন্য যে বাসস্থানগুলো তৈরি করা হয়েছে এবং অনেক বাঙালিও যেখানে বসবাস করছেন, সেটা আসলে পাহাড় কেটে করা হচ্ছে। এবং এই কারণে যখন একটু মাত্রাতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মাটিগুলো নরম হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার পর সেই মাটিগুলো ধসে পড়ছে। এবং ঠিক পাহাড়ের নিচে আমরাও দেখছিলাম, পাহাড়ের যে পাদদেশে সেখানে ঘরবাড়িগুলো হওয়ার কারণে মাটি পুরোটা এসে
এসে ঘরের মধ্যে চাপা পড়ছে এবং মানুষ মারা যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে এখনও আশঙ্কা রয়েছে যে কোনো সময় আবারও ভূমিধস ঘটতে পারে। এখন পর্যন্ত সেখানে মাদ্রাসা, স্কুল বা যেগুলো রয়েছে পড়াশোনার কেন্দ্র সেগুলোকে বন্ধ রাখতে বলা হয়েছে এবং সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে। আমরা সেখানকার যিনি কর্মকর্তা রয়েছেন মিজানুর রহমান, তার সাথেও যোগাযোগ করেছি, কথা বলেছি, তাদের মাধ্যমে জেনেছি যে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য একদম বলা হয়েছে। একদম এবং মোহন অনেকগুলো তথ্য আপনি জানিয়ে দিলেন এবং বোধ করি এই তথ্যগুলো নিয়ে আমরা আলাপ করতে পারবো। আগে তো জানিয়েছি আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি তো আছেনই এবং এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইপি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি আক্তার মাহমুদ এবং আমরা এখানে পাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ আল আমিন। আপনাকে দুজনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব আক্তার মাহমুদ, একটা বিষয় আসলে আপনার কাছ থেকে শুধু একটু জানবো। আমার সহকর্মী আসলে যে তথ্যগুলো জানাচ্ছিলেন তাতে তো একটা বলছিল যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, খাল ভরাট হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা 600-রও বেশি আশ্রয় কেন্দ্র আছে যেখানে মাত্র 25 থেকে 26টি আশ্রয় কেন্দ্রে মানুষ গেছেন, বাকিগুলোতে যাননি। এবং কেন যাননি তারা বলছিলেন যে তাদেরকে আসলে ওই বার্তাটা দেওয়া হয়নি, ওই অ্যাওয়ারনেস তৈরি করা হয়নি। ক্যাম্পের খবর আমরা জানলাম 5 জন তো মারা গেছেন, তার আগে 8 জন মারা গিয়েছিলেন, এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যা যা ছবি দেখা যাচ্ছে তাতে আপনার কোথায় কোন গলতটা চোখে পড়ছে আসলে ব্যবস্থাপনার মধ্যে? জি। আসলে বাংলাদেশের প্রত্যেকটি শহরেই জলাবদ্ধতার সমস্যা আছে, কিন্তু চট্টগ্রাম কিংবা কক্সবাজার, রামু এই যে অঞ্চলটা আছে সে অঞ্চলে কিন্তু পাহাড়ি অঞ্চল এবং নিচে ঢালে হচ্ছে শহরগুলো অবস্থিত। সুতরাং সেখানকার যে পানি নিষ্কাশন পদ্ধতি এবং পানি নিষ্কাশনের যে চরিত্র সেটা অন্যান্য শহরের তুলনায় আলাদা হবে, এটাই স্বাভাবিক। এবং আপনাদের রিপোর্টে যেভাবে এসছে যে খালগুলো ভরাট হয়ে গেছে এবং সেখানে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে, এছাড়াও খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে যত্রতত্র অপরিকল্পিতভাবে রাস্তা তৈরি হয়েছে যেটি পানি চলাচলে বাধা সৃষ্টি করে, এরকম ঘটনা ঘটেছে। দেখেন, প্রত্যেক বছরে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং প্রচুর মানুষ কিন্তু মারা যায়। এই বছরে এই ঘটনাটি ঘটেছে। আমি কিছুদিন আগেই সেভ দ্য চিলড্রেন এবং স্থানীয় বান্দরবন এবং চট্টগ্রামের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে পাহাড় ধসে করণীয় কি এবং সেখানকার স্থানীয় প্রশাসন এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তারা কে কিভাবে কাজ করতে পারে সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই যে ঘটনাটি ঘটলো গত কয়েকদিন ধরে, যে ক্রমশ মানে অবিরতভাবে যে বৃষ্টি হয়েছে, এটার কিন্তু আগে থেকেই আমাদের জানা ছিল এবং পত্রপত্রিকাতে এসছে, মিডিয়াতে এসছে যে বৃষ্টির পরিমাণ কেমন হবে, এই বিষয়গুলো এসছে। আপনারা জানেন যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এভাবে বলা হয়ে থাকে যখন দিনে 200 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয় তখন সেখানে কিন্তু পাহাড় ধসের সংখ্যা ঝুঁকি অত্যন্ত বেশি বেড়ে যায়। তো এখানে আমরা দেখলাম যে কক্সবাজারে এই ধরনের ঘটনা ঘটেছে, চট্টগ্রামেও ঘটেছে। আমাদের একটা জিনিস কি, এই মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ রাকিব, এটা খেয়াল করবেন যে এই মুহূর্তে আমাদের স্থানীয় সরকার নামে কোনো জিনিস নাই, স্থানীয় প্রশাসক দিয়ে এটা চালানো হয়। ফলে এখানে একটা বড় ধরনের ঘাটতি কিন্তু আছে, যে স্থানীয় মানুষজন আছে তাদেরকে যে মোবিলাইজ করা, তাদেরকে কোনো একটা আস্থার মাধ্যমে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, একটা স্থানীয় উদ্যোগ, এই জিনিসগুলো কিন্তু প্রচন্ড ভাবে অভাব আছে, এটা অস্বীকার করার কোনো জো নাই। শুধুমাত্র প্রশাসন দিয়ে আপনি এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন আর সেটা মানুষ সেভাবে চলবে, এটাও কিন্তু আমি আশা করি না। তো তাছাড়া দুর্যোগ কমিটি আছে স্থানীয় পর্যায়ে, সেগুলো কিন্তু কাজ করেনি। তো সব মিলে আমি বলবো যে যে এখানে অবশ্যই আমাদের জানার ব্যাপার ছিল, অবশ্যই আগে জানতো। এখানে যে আর্লি ওয়ার্নিং সেগুলো পরিষ্কার করে মানুষের কাছে পৌঁছানো এবং যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ জায়গায় মানুষ বসবাস করছিল সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া, এই কাজগুলো হয়নি। একদম একদম। আমি নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো এবং ডক্টর মোহাম্মদ আল আমিন আপনার কাছেও আমার অনেক কিছু জানতে চাইবার আছে। তার আগে আমিনুল ইসলাম কাগজি, একটা বাস্তবতা সবসময় আমাদেরকে ফেস করতে হয়, সেটা হচ্ছে যখন বৈরী আবহাওয়া হয় আমরা জানি যে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটবে এবং স্থানীয় প্রশাসন সেটা জানে এবং তারা মাইকিং করে মানুষদেরকে নিরাপদে আসতে বলে এবং তারা বেশিরভাগ সময় নিরাপদে আসতে চায় না। যখন আমরা তাদেরকে জানতে চাই যে কেন আসতে চান না, তখন তারা যুক্তি দেখায় আমি একবার এই জায়গা ছেড়ে দিলে এই জায়গায় আমি আর আসতে পারবো না, তারপরে জীবন গেলে যাক আমি জায়গা ছাড়বো না। মানে আপনার মনে হয় কি না তাদের প্রতি আমাদের মনোযোগের ঘাটতি আছে, পুনর্বাসন বা অন্য কোনো পরিকল্পনা অভাব আছে যে কারণে এই পরিস্থিতি? পুনর্বাসনের ব্যাপারটা আছে। আর 2 নম্বর কথা হলো
বেশিরভাগ মানুষ আমি বেশ কয়েকটা এরকম দুর্যোগের ব্যাপারে আমার একেবারেই কাছ থেকে দেখা, তাদের সাথে কথা বলে জানা, যেমন 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পরও কেউ তার ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। তাদেরকে জোর করে, আমি একবার কক্সবাজারে ছিলাম, সেখানে ডিসি পরবর্তীতে তাদেরকে অনেকটা ফোর্সফুলি তাদেরকে ওখান থেকে উঠাই এনে তারপরে বিভিন্ন জায়গায় রেখেছে। তারা আসতে চায় না এই কারণে, ওই যে যারা এই সমস্ত ভালনারেবল জায়গায় বসবাস করে তারা যেন প্রকৃতির সঙ্গে এই ধরনের লড়াই করে বেঁচে থাকতে অভ্যস্ত। এটা প্রকৃতিগত কারণেই আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে। তো ওরা আসতে চায় না যে গেলেই পরে আমার ঘরে বাড়িতে যা থাকবে সেটা কেউ না কেউ নিয়ে যাবে। তাদের মানে এই ধরনের একটা সন্দেহ থাকে, যা আছে সেটা হয়তো চুরিচামারি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে। এটা একটা একেবারে নিজের বাস্তব ভিটা, সেটাই ছেড়ে আসতে চায় না। আর আপনি যেটা বলছেন যে এই জায়গাটা মনে হয় থাকবে না, এখানে থাকবে না বিষয়টা না, এ যেতে চায় না তারা, মানে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। ওই যে দেখলেন না যে 126-27টা আশ্রয় কেন্দ্র, সেখানে প্রায় দেখা, হ্যাঁ 600+, সেখানে 600-র বেশি আশ্রয় কেন্দ্র ফাঁকা পড়ে আছে, সেখানে যেতে যাচ্ছে না। সেখানে তো একটা নিরাপদে থাকতে পারতো, অন্তত জীবনটা বাস্তব, সেখানেও তারা যেতে চায় না। প্রশাসনের ঘাটতি আছে, প্রশাসনের ঘাটতি যে আজকে না হয়, আমি ওই আমার আগে যিনি বলছিলেন যে স্থানীয় প্রশাসন বলতে কোনো কিছু নেই, জনপ্রতিনিধি নেই, কিন্তু জনপ্রতিনিধি নেই এই কথা আমরা একেবারে বলতে পারবো না, কেননা সব জায়গায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কিন্তু আছে এবং প্রশাসনের নেতৃত্বেই আছে। তাদের যে এখানে হয়তো পার্লামেন্টে আছে, এখানে হয়তোবা আমি একটু কথা বলবো, এখানে হয়তোবা সামান্য ঘাটতি যে জায়গাটা আছে, যে বৃষ্টি পরিমাণটা কিরকম হবে এইটা আগে ভাগে হয়তো তাদের জানানো যায়নি, আমার কাছে যেটা মনে হয়েছে। কিন্তু এখানে কিন্তু পরিষ্কার ধারণা ছিল, যেন আক্তার মাহমুদ একটু পরিষ্কার করবেন, আগে থেকে তো একটা আইডিয়া ছিল যে কি পরিমাণ বৃষ্টিপাত এবার হতে পারে। জি, এটা পরিষ্কার ভাবে এসেছিল, পেপার পত্রিকায় এসছে, মিডিয়াতে এসছে, এবং কত পরিমাণ বৃষ্টি হবে, কোথায়, কোন বিভাগে এবং কোন জেলাতে কত মিলিমিটার বৃষ্টি হবে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে এই তথ্যগুলো আছে। কিন্তু এইটা জানার পরও, আমি বলতে চাচ্ছি, এটা যে জানার পরও তারা কিন্তু কোনো আশ্রয় কেন্দ্রে বা কোনো জায়গায় কিন্তু যায়নি তারা। এখন আমাদের এখানে যে আপনি হয়তো বলতে পারেন যে ইনফরমেশনের ঘাটতি থাকতে পারে, এখন কিন্তু কোনো মানুষের কাছে আর ইনফরমেশন ঘাটতি থাকে না, সবাই কম বেশি জেনে ফেলে এবং একজন আরেকজনকে জানিয়ে দেয়। এবং এই জানার পরও তারা তার ওই ঘরটা ছেড়ে যায় না, যেতে চায় না। আমি এটাই বলতে চাচ্ছি, তারা তাদের ঘরটা ছেড়ে যেতে চায় না। এটাই হচ্ছে মূল সমস্যা আমাদের এখানে, যে এই যে 600 আশ্রয় কেন্দ্র কোনো ফাঁকা পড়ে আছে, সেখানে কেউ যেতে চায়নি ওই কারণে যে তার জায়গাটা অথবা তার ঘরে বাড়ি যা কিছু সঞ্চিত আছে সেইটা মনে করে যে এটা বেহাত হয়ে যেতে পারে, যে কেউ নিয়ে যেতে পারে। আবারও আলাপ করবো, একটা ছোট্ট বিরতিতে আমাকে যেতেই হবে। আমি ডক্টর মোহাম্মদ আলামিন, একটা প্রশ্ন আমার কাছে করে যাই, কারণ অনেকেই এটা বলছেন যে আমাদের প্রকৃতির যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এটা স্রেফ প্রতিশোধ, কারণ আমরা দীর্ঘদিন ধরে এত অবিচার করেছি প্রকৃতির উপরে, সেটা বৃক্ষ কেটে হোক, পাহাড় কেটে হোক, যে করেই হোক, তার একটা রিটার্ন আমরা পাচ্ছি। আদৌ তাই নাকি আসলে এই পরিবেশের একটা বড় পরিবর্তন আমরা দেখছি, যে কারণে আমরা সাফার করছি?